এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার। মুক্ত বাংলার একটি পোর্টাল চ্যানেল, বহুদিন ধরে এই পোর্টাল চ্যানেলটি বর্ধমান শহরে চলছে। পোর্টাল চ্যানেলে যে বিষয়গুলো নিয়ে আমরা এখানে বসি আর কি, তার মধ্যে সাহিত্য, চিকিৎসা, তাছাড়াও আছে আমাদের সংস্কৃতি। ইদানিং আপনারা দেখতে পাবেন, দেখছেন আপনারা, বহু দর্শক দেখছেন তেতো কথার মিষ্টি জবাব। এটা একবারে রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়েই প্রশ্ন উত্তর। সেই প্রশ্ন উত্তর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন বা মানে যারা প্রার্থী হয়েছেন বা যারা কর্মী, তাদের সঙ্গেই ওই প্রশ্ন উত্তর চলে। তাদের প্রশ্ন উত্তরের সঙ্গে আমাদের আজকের এই বৈঠকটা একবারে সম্পূর্ণ আলাদা, সাহিত্য থেকেও আলাদা, চিকিৎসা থেকেও আলাদা। আমরা যারা বসেছি দুজনে, সেটা হচ্ছে একবার সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে যে আমাদের প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামে আমরা বসেছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সংস্কৃতি জগতের একজন ব্যক্তি, ভালো মানুষ, যিনি বহুদিন ধরে বর্ধমান শহরের সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত, কিন্তু পাশাপাশি নাটকটাও যেহেতু সংস্কৃতির সঙ্গে যুক্ত, তিনি কিন্তু নাটকের একজন পরিচালক, অভিনেতা, নাট্যকর্মী। মূলত বর্ধমান শহরে যতগুলি নাটকের দল আছে আমার দেখা, তার মধ্যে একটি উল্লেখযোগ্য দল হলো প্রয়াস। সেই প্রয়াসের পরিচালককে আমরা পেয়েছি, উনি আমাদের সঙ্গে রয়েছেন, নাম উদয় শঙ্কর মুখোপাধ্যায়। আপনাকে নমস্কার। নমস্কার। আমরা একদম সরাসরি চলে যাব, এবং উদয় আমার ভাইয়ের মতন, আমরা ওই আপনি তুমি মতন করবো না, আমরা একটা ক্যাজুয়াল কথাবার্তা বলবো। আপনারা যারা দেখছেন যে আমরা বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো হয়তো আপনারা শুনেছেন কি শোনেননি, তার উপর নির্ভর করে নয়। আমরা আমাদের মতো করে বলবো, উনিও আমাদের মতো করে বলবেন। আপনাদের মতো করে বলবেন কিনা জানি না, তবে নিশ্চয়ই ভালো লাগবে ওনার কথা। আচ্ছা উদয়, বহুদিন ধরে তো তোমার সঙ্গে আলাপ। হ্যাঁ, বহুদিন। হঠাৎ করে নাটকের সঙ্গে যুক্ত হওয়ার ইতিহাসটা কিরকম তোমার? অনন্তদার সাথে যারা দেখছেন তাদের কাছে বলি, অনন্তদার সাথে দীর্ঘদিনের আলাপ। অনন্তদা আমার দাদার মতো, এবং সেই অর্থে দেখতে গেলে সংস্কৃতির পরিসরে অনন্তদার মতো মানুষ আমাদের সিনিয়র। তো সেই জায়গা থেকে যে প্রশ্নটা করেছেন যে থিয়েটারের জগতে আসা কী করে, এখন আমি বর্ধমানের ছেলে নই, বর্ধমান শহরের ছেলে নই। আমার জন্ম হচ্ছে হুগলি জেলার একটি প্রত্যন্ত গ্রামে, কামারপুকুরের পাশে একটি গ্রাম, ছোট্ট গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেনাই বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে আমার জন্ম। এখন আমার পরিবারের একটা বিরাট পরিসর ছিল এই অভিনয়ে। আচ্ছা। তার কারণ হচ্ছে আমার যে বাবার বাবা, মানে ঠাকুরদা ঈশ্বর তারাপদ মুখোপাধ্যায়, তার একটা যাত্রার দল ছিল, মানে পেশাগতভাবে তার যাত্রার দল ছিল, মানে ওইটাই তার পেশা ছিল। এবং খুব আমরা যদি বহুদিন পিছিয়ে যাই, হ্যাঁ, নাটকের থেকে যাত্রাটাই ছিল। আমাদের থিয়েটারের বলুন, আমাদের অভিনয়ের মূল শিকড় তো যাত্রা,
এটা অস্বীকার করে কোনো লাভ নেই। বাঙালির মূল শিকড় যাত্রা। আমরা করেছি কি, এই যে আমাদের যে থিয়েটারের যে প্রসেনিয়াম থিয়েটার, এটা কোথা থেকে পেয়েছি? এটা তো আমাদের মূল সংস্কৃতি নয়, আমাদের মূল শিকড় নয়, আমরা ব্রিটিশরা দিয়ে গেছে আমাদেরকে, সেটা থেকে পেয়েছি। কিন্তু আমাদের যেটা মূল জিনিস সেটা হলো যাত্রা। সেইখান থেকে ভেঙে কিন্তু আমরা থিয়েটারে নিয়ে আসিনি, সেই ক্ষমতাটা আমাদের হয়নি, বা আমাদের সেই দক্ষতাও ছিল না, বা সেই এটা আমাদের অক্ষমতা বলা যায়। তো যাই হোক, আমার দাদু মানে ঠাকুরদা ছিলেন যাত্রার মানুষ, তার একটা যাত্রার দল ছিল, ওটাই তার পেশা ছিল। এবং ওই যাত্রার দল নিয়ে তিনি বিভিন্ন গ্রামে গ্রামে, গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরতেন। এবং উনি আগে আমাদের যারা যাত্রা দেখেছেন দর্শকরা, এবং আপনিও গ্রামের মানুষ, আপনিও জানেন যাত্রার একটা কনসার্ট যাত্রা আমি করেছি। আপনি করেছেন? যাত্রা করেছি, আপনি ভালো জানেন। খুব মানে ভালোই যাত্রা করতেন। যেহেতু আমাদের গ্রামে ওই ধরনের কোনো অনুষ্ঠানে, কোনো উৎসব বা কোনো মেলা টেলা হলে, তখন তো মেলা নয়, একটা পুজোকে কেন্দ্র করে যাত্রাটাই ছিল প্রধান বিনোদন। তো সেইখানে আমাদের যে ওই যে যাত্রার যে কনসার্ট বসে, আপনারা সকলেই জানেন, যেটা বাংলাতে সুর পার্টি বলে, সেই সুর পার্টিতে আমার দাদু অভিনয় করতেন না, তিনি ক্ল্যারিনেট বাজাতেন। ওই যে কালো বাঁশি, সেটা উনি বাজাতেন, মানে মূল যে বাঁশি সেটা উনি বাজাতেন। আর হচ্ছে যে আমার বাবা যাত্রা শিল্পী ছিলেন। বাবা পেশাগতভাবে ব্যবসা করতেন, কিন্তু বাবার মূল ব্যবসার পাশাপাশি তার যেটা নেশা ছিল সেটা হচ্ছে যাত্রা। বর্ধমান শহরে আসার পরে অনেকেই জানেন, মিঠাপুকুরে একটি যাত্রার দল ছিল, মিঠাপুকুর তরুণ আদিত্য স্মৃতি তরুণ নাট্য সংস্থা, সেইটা যাত্রার দল ছিল। সেই যাত্রাটার দলটার গোড়াপত্তনটাও হয়েছিল আমাদের বাবাদের মতো মানুষদের ধরে। তো ওইখানে যাত্রাটা করতেন। সুতরাং আমার পারিবারিক এবং রক্তে একটা এই অভিনয়ের টান ছিল আর কি। এবার বর্ধমান শহরে যখন আসি, তখন কিন্তু আমি যখন ছোটোবেলায়, তখন আমার অভিনয়ের প্রতি অত আসক্তি ছিল না। কিন্তু যত বড় হই, আমি যে স্কুলে পড়তাম বিসি রোড CMS হাই স্কুলে, সেখানে নাট্য চর্চার একটা কিন্তু পরিসর ছিল। ওখানে আমাদের একজন টিচার ছিলেন অলোকভূষণ সামন্ত বলে, উনি স্কুলে নাটক করাতেন। ওই নাটক, ওই রিহার্সাল দেখতে দেখতে কিন্তু আমার নাটকের প্রতি বা অভিনয়ের প্রতি একটা আসক্তি হয়। দ্বিতীয়ত হচ্ছে বর্ধমান শহরে, আপনি যেহেতু বর্ধমান শহরে দীর্ঘদিন আছেন, আপনি জানবেন সেই সময় বর্ধমান শহরে সাগনিক, ময়ূখ, এই নাটকের দলগুলো, তারা কিন্তু এখানে বর্ধমান শহরে নাটকের প্রতিযোগিতা করত। রবীন্দ্র ভবনে, সাগনিক কখনো কখনো এই মিদনাপুকুরের পাড়ে, আবার রেলওয়ে ইনস্টিটিউটে, এখানে সব বিভিন্ন জায়গায় নাটকের প্রতিযোগিতা হতো। তো আমাদের অল্প বয়স থেকে আমার নাটক দেখার একটা ঝোঁক ছিল। তো সেইখান থেকে দেখতাম জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে নাটকের দল আসছে, বিভিন্ন ভালো ভালো নাটক। সেইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের নাটক করার মূল যে মোহ, সেটা কিন্তু এই কম্পিটিশনগুলো মানে নাটকগুলো দেখা থেকে, ওইখান থেকে আস্তে 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 তখন মনে হয়েছিল যে আসলে এত জেলার মানুষ, তারা খুব বিখ্যাত মানুষ নন, কিন্তু তাদের অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়ে যেতাম। মানে একটা নাটক দেখে, আপনি দেখেছেন? না, দেখেছেন। এবার আপনাদের শেয়ারা বাজারও হয়েছে, আপনি যখন শেয়ারা বাজারও। না, এবার আমি একটু অন্য দেখে যাচ্ছি। ধরো তুমি, আমি তো দেখেছি তুই পথনাটকও করেছো এবং গণসঙ্গীতের সঙ্গেও যুক্ত থেকেছো। কিন্তু এই যে তোমার ভাঙতে তুমি আজকে যে জায়গায় বর্ধমান শহরে এসেছো আর কি, যে নাটকের দল প্রয়াস, যে নাটকের টিম নিয়ে তুমি বিভিন্ন মঞ্চে করো আর কি, সেখানে বহু দর্শক আছে, ভীষণ তারা আপ্লুত, নাটক দেখে প্রশংসা করে। কিন্তু এই ভাঙাটা কিভাবে হলো? মানে নাটকের পরিচালনা হঠাৎ করে ঢুকে, আগে নাটক করতে, নাটকের পরিচালনা, এই ভাঙাটা, ভাঙতে একটা মূল জায়গা, জায়গাটা কিরকম? আপনি যেটা বলেছেন প্রথমে দিকে যে আমি পথনাটক করতাম, এখন পথনাটকগুলো আপনিও দেখেছেন, আপনি জানেন পথনাটকগুলো মূলত যেগুলো হতো সেগুলো হচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে। আমরা অনেকেই, আমাদের সবারই একটা করে রাজনৈতিক দর্শন আছে, আমারও আছে, আপনারও আছে। সেই রাজনৈতিক দর্শন থেকে একটা সময় কিন্তু আমরা পথনাটক করতাম। সেটা না, তাহলে শব্দার রাজমি বলুন, বদল সরকার বলুন, যারা এরকম নাটক কিছুটা মানে বহু, তারা কি টোটালটাই রাজনৈতিক প্রেক্ষাপটকে? না, শব্দার রাজমিকে বলতে গেলে তিনি তো পুরোটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কিন্তু তার নাটকে অন্যান্য বিষয় ছিল। শুধুমাত্র রাজনৈতিক, মানে খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় ছাড়াও তিনি অনেক অন্য ধরনের নাটক করতেন। আমি শব্দার রাজমির একটা নাটক দেখেছি, একটা পথনাটক দেখেছি। সেই পথনাটকের বিষয় হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন যে কারখানাগুলো আছে, সেই কারখানায় মহিলাদের জন্য টয়লেট নেই। সেই টয়লেট নেই বলে সেই বিষয়ের উপর একটা পথনাটক।
এটা ভাবা যায় যে একটা নাটকের দল ওই রকম একটা বিষয় নিয়ে নাটক করছে এবং সেটা কিন্তু খুব ক্রুশিয়াল বিষয়, মানে মেয়েদের টয়লেট নেই, তারা প্রতিবাদ করতে পারছে না, সারাদিন কাজ করছে, সারাদিন কাজ করার পরে মানে তারা টয়লেট করতে পারছে না, যে অসুস্থ হয়ে যাচ্ছে, এইরকম একটা বিষয় নিয়ে নাটক। আমি যেটা প্রশ্ন করেছিলাম যে তোমার ভাঙাটা কিরকম, আমার মানে একটা জায়গায় আসা, আমার প্রশ্নটা বোঝা হচ্ছে কিনা জানি না, আমি বুঝতে পারছি যে যে একটা একদম নিচু জায়গায় যেখানে অভিনয় করতে মানে তখন আমার আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলতে চাইছেন যে আমি একেবারে রাস্তা থেকে উঠে, হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে যে আমার না পাশাপাশি যদি দেখেন আমি যে সময় পথনাটক করতাম সেই সময় কিন্তু মঞ্চ নাটকও করতাম, হয়তো এমন হতে পারে ওই সময় আমাকে খুব বেশি দেখেছে মানুষ ওইখানে। না আমি বলতে চাইছি কি কোনো মানে নাট্য ব্যক্তিত্ব বা কোনো ওয়ার্কশপ এইগুলো থেকে 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 সে তো বটেই আশা শুধু নাটকের মঞ্চ থেকে নাটক দেখে না একদমই না। আপনি যেটা বলছেন প্রশ্নটা সেটা হচ্ছে যেখান থেকে আমি শুরু করেছি সেইখান থেকে যখন আপনি পথে আমাকে নাটক দেখেছেন, তখন নাটক করতে দেখেছেন, মনে হলো আমি একটা সময় করতে করতে মনে হলো যে আমাকে তো অনেক অনেক শিখতে হবে, আরও অনেক গড়তে হবে। পথনাটক, সেখান থেকে প্রসেনিয়াম থেকে আরও কি করে এক্সপেরিমেন্টাল থিয়েটারে যেতে হবে। এবার হলো কি, বর্ধমান শহরে আপনিও সেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, জানবেন মঙ্গল চৌধুরী নাট্য চর্চা কেন্দ্র বলে একটা সংগঠন অবশ্যই যুক্ত ছিল। এইখানে তখন আমাদের ভারতবর্ষের যে সমস্ত দিকপাল মানুষ যারা, ধরুন অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, পঙ্কজ মুন্সি, মেঘনাথ ভট্টাচার্য, নীলকণ্ঠ সেনগুপ্ত, এদের মতো মানুষদের ওয়ার্কশপ হতো বর্ধমান শহরে। তো আমরা তখন মনে হলো যে থিয়েটার করতে গেলে তো শুধুমাত্র আমার নিজের পরিসরে থাকলে হবে না, আমি শুধু পথনাটকে আবদ্ধ থাকলে হবে না, আমাকে এই পথনাটক থেকে কি করে আরেকটু মঞ্চে যেতে হবে, মঞ্চে গিয়ে সেই মঞ্চের থেকে আরও কী করে বড় পরিসরে যেতে হবে, ছোট নাটক করছি কী করে আরও বড় নাটকে যেতে হবে, কী করে আমি শুধুমাত্র অভিনেতা না থেকে পরিচালক হতে হবে, কী করে আমাকে ডিরেকশনে যেতে হবে, এইটা যখন ভাবনা এলো আমার, তখন আমার মনে হলো যে আমাকে তো অনেক বেশি শিখতে হবে। শুধুমাত্র বর্ধমান শহরের পরিসরে থাকলে তো হবে না। হ্যাঁ, এমন নয় কি বর্ধমান শহরে যে সমস্ত মানুষের কাছে আমি করতাম, যাদের কাছে পথনাটক করেছি, তারাও খুব একটা কমা এমন তো নয়, তারাও ভালো মানুষ, তারাও প্রচুর কিছু জানেন। এবার হলো কি, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমার এই যে ভাঙাটা, তখন মনে হলো যে আস্তে আস্তে আমার নিজের কিছু করা দরকার, আমি নিজে কিছু করি। তখন আমার মনে হলো যে একটা নাটকের দল করি। 1999 সালে 14ই আগস্ট আমার দল তৈরি হয়। আচ্ছা, আপনি যে প্রয়াস, আপনি যে সময়টা কথা বলছেন, তখন আমি যখন পথনাটক করি তখন হচ্ছে 90-এর মাঝামাঝি, মানে গোড়ার দিকটাতে, 93-94 সাল। আমি নাটক, সেখানে আমি একটা দলে অভিনয় করতাম, নাট্যভূমি বলে, আপনি জানেন রাতুল চক্রবর্তী ছিল, তার কর্ণধার তিনি আমাদের মধ্যে নেই। তার কাছে আমি 5 বছর নাটক করেছি, সেখানেও বেশ কিছু কাজ শিখেছি। তারপরে আমার যখন মনে হয়েছিল যে একটু অন্যরকমভাবে নিজে কিছু করার দরকার, তখন 99 সালে আমি আমার দল করলাম। কিছুই ছিল না তখন, কিন্তু ওই সময়টা আমাকে, ওই যে একটা ছোট্ট সময় যেখানে আমি একটা দল থেকে বেরিয়ে আমি যদি দল করবো ভাবলাম, ওই ছোট্ট সময়টাতে 1.5 বছর 2 বছর কি 3 বছর আমি প্রচুর মানুষের কাছে শিখেছি দাদা। এই যে ভাঙাটা বলছেন, এই ভাঙাটা কিন্তু ওইখানে এইটা, এবং আমি ওইখানে প্রচুর সেমিনার অ্যাটেন্ড করতাম, প্রচুর ওয়ার্কশপে যেতাম, প্রচুর এমন হয়েছে আপনি জানেন ভালো করে, আপনার শেয়ার বাজারও হয়েছে, আমি প্রচুর নাটকের আমার তখন অত বয়স হয়নি, অত এক্সপিরিয়েন্স হয়নি, আমি প্রচুর নাটকের প্রতিযোগিতায় বিচারক হিসেবে যেতাম। তাহলে এইগুলো আমার কাছে নতুন নতুন করে শেখার জায়গা তৈরি হয়েছে। যে ভাঙাটা বলছেন, নতুন নতুন করে শেখার জায়গা তৈরি হয়েছে। এবার যখন আমি দল গড়লাম, তখন আমি যখন দল প্রথম আমার একটি নাটকের প্রযোজনা করেছিলাম আমার নিজের ডিরেকশন, তখন সেটা কিন্তু খুব একটা ভালো সাড়া ফেলেনি মানুষের কাছে। তখন আমার মনে হলো যে এই আমার শেখাটা তো খুব ভালো হয়নি, তাহলে তখন আমার মনে হলো যে আরও বেশি বেশি করে যাওয়া দরকার, আরও বেশি বেশি করে শেখার দরকার। তখন বর্ধমান শহরে একটা কথা খুব আমার বলতে ইচ্ছা করে, যে বর্ধমান শহরে যারা থিয়েটার করতেন একটা সময়, তারা কিন্তু কেউই বর্ধমান শহরের যে থিয়েটারের মান, মনে হয়নি কখনোই যে বর্ধমান শহরের থিয়েটারের মান অন্যান্য জায়গার থিয়েটার থেকে খুব কম। আমার কখনো মনে হয়নি। ধরুন নিমাইদার কাজ, আপনি জানেন নিমাইদা খুব নারায়ণদা কাজ করতেন, তো সেই সময় একদম দুর্ধর্ষ সাফল্যের সাথে কাজ করছেন অমিতাভ চন্দ্র, রাতুল চক্রবর্তী, তারপরে 7 স্টারের কিছু কাজ, এই কাজগুলো। এবং আপনি যেটা বলছেন আপনি কী করে নিজেকে ওইভাবে ভাঙলে, আমি একমাত্র ব্যক্তি বোধহয় বর্ধমান শহরে যে সমস্ত নাটকের দলের রিহার্সাল দেখতে যেতাম। আচ্ছা, হ্যাঁ, এবং আমি প্রচুর নাটকের দলের রিহার্সাল দেখতে যেতাম। 7 স্টারে গেছি, নিমাইদার সাথে তো আমি দীর্ঘদিন রিহার্সালে থাকতাম, আমি কোনোদিন অভিনয় করিনি, কিন্তু নিমাইদা কীভাবে কাজ করতেন, কীভাবে রিহার্সাল করতেন আমি দেখতাম। নেপথ্য শিল্পীদের নিয়ে কাজ করতেন, সেখানে গিয়ে আমি প্রম করতাম। এই যে আপনি বলছেন ভাঙাটি করে, আমি ছোট্ট ছোট্ট কাজগুলো দিয়ে শিখেছি।
মানে আমি একজন অভিনেতা, আমি 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 তখনই আমি খুব তখনই আমার অভিনয় মানুষের খুব চোখে লাগে, ভালো লাগে। কিন্তু সেই সময় আমি দাঁড়িয়ে নেপথ্য শিল্পী, আমার কাজ ছিল নেপথ্য শিল্পী সমন্বয়ের যে প্রোডাকশনগুলো হতো সেখানে প্রম্পট করা। আমার অভিনেতা হিসেবে কোনো কাজ ছিল না বা আমার অন্য কোনো কাজ ছিল না, আমি শুধু প্রম্পট করতাম। এবং বলতেন যারা যাত্রা করতেন তারা বলতেন যে প্রম্পট করাটা একটা আর্ট। আচ্ছা। এবং এইখানে কারণ অভিনেতা যখন অভিনেতাকে প্রম্পট করতে হয় কীভাবে, যে যেই সময়টা সে ভুলে যাবে ঠিক সেই সময়টাতে সংজ্ঞাটা বলে দিতে হবে। একটা শব্দ বলে দিলে সে আবার বলে দিতে পারবে। তো এই কাজ এখন তো প্রম্পট করার কথাটা তুলে না, এখন তো নেই, এখন তো নেই না। আচ্ছা, তবুও অনেকে জানতে চায়, আপনি তো বিষয়টা আপনার কিছুটা ব্যাখ্যা দিলেন আপনি, যে নিজেকে কিভাবে জায়গা নিয়ে যাচ্ছেন, কিন্তু নিজেকে এখন তো আমি তো মনে করি বা অনেকেই বলেন যে এখন তো আপনি একটা প্রতিষ্ঠিত পরিচালক। হ্যাঁ, কিন্তু এই পরিচালনা করতে গিয়ে যারা অভিনয়ে আসছেন আপনার দলে, যে সমস্ত ছেলেরা এবং মেয়েরা অভিনেতা অভিনেত্রী হিসেবে, মনে হয় কি নাটকের তারা গ্রামার শেখা প্রয়োজন আছে তাদের, না আপনি পরিচালক হিসেবে একজন অভিনেতাকে আপনার চরিত্রে যে নাটক চরিত্রটা যে সেটাকে তাকে আমি ইনপুট করেন না, তাদের কোনো নাটকের ক্ষেত্রে তাদের ইনস্টিংক্ট মানে সহজাত প্রবৃত্তি যদি না থাকে তাহলে চরিত্রের মধ্যে কিভাবে নিয়ে আসে না পরিচালক? আপনি যে কথাটা বললেন গ্রামার, আমি একটু অন্যরকম ভাবে বলি। একজন অভিনেতাকে বা একজন থিয়েটারের মানুষকে, আমি অভিনেতা বাদিয়ে দিলাম, একজন থিয়েটারে যে নতুন এলো, যে নতুন একজন ছেলে মেয়ে, তার প্রথম লক্ষ্য থাকে অভিনয় করা। অভিনয় করব এবং আমি অভিনয় করে মঞ্চে উঠে, এটা অনেক যারা যদি নাটকের কোনো ব্যক্তি দেখেন আর কি, তারা নিশ্চয়ই এটা শুনতে চাইবে। তো আমার যেটা মনে হয়, আমি একজন পরিচালক হিসেবে আমার নাটকে আপনি জানেন আমার অনেক ছাত্রছাত্রী আছে এই সময় অল্প বয়সী। আমার যেটা প্রাথমিকভাবে মনে হয় যে একজন নাটকের শিক্ষার্থীকে প্রথম তার পড়াশোনা দরকার। এই যে আপনি গ্রামার বললেন, কি পড়াশোনা দরকার? যে থিয়েটারে প্রচুর বই পাওয়া যায় এমনটা তো নয়, যে প্রচুর থিয়েটার সংক্রান্ত বই পাওয়া যায় সেগুলো পড়াশোনা করতে হবে। না মানে ওয়ার্কশপ, আমি আসছি তার ওয়ার্কশপ ছাড়া কি গ্রামার আছে নাটকে? না, আমি বলি সেটাই বলতে চাইছি। আচ্ছা, সেটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন, আমরা বাংলাতে থিয়েটার করি, তাহলে বাংলা সাহিত্যটা আমার জানা দরকার। বাংলা সাহিত্য সম্পর্কে আমার জানতে, এবং বাংলা সাহিত্য কি, গল্প পড়া দরকার, উপন্যাস পড়া দরকার, কবিতা পড়া দরকার, বাংলায় যে সমস্ত প্রবন্ধ আছে রবীন্দ্রনাথকে অনেক বেশি পড়া দরকার, বঙ্কিমচন্দ্র পড়া দরকার, বিভূতিভূষণ পড়া দরকার, মানিক বন্দ্যোপাধ্যায় পড়া দরকার। এই যে সাহিত্যের একটা বিশাল বিচরণ ভূমি আছে, এইটা পড়া দরকার। এবার আপনি যেটা বলছেন এই পড়াশোনাটা এই থিয়েটারের ওয়ার্কশপের সাথে কি যোগ আছে, এটা যদি হয় কোথায় যোগসূত্র? আমি যদি বাংলা সাহিত্যটা না জানি, কোথা থেকে নাটক লেখা হচ্ছে, কোন শব্দ ভান্ডার থেকে নাটক আসছে, এটা যদি না জানি, তাহলে আমি ওয়ার্কশপ করে কি করে? ওয়ার্কশপ মানে কি? ওয়ার্কশপ মানে এটা না তো কতগুলো ছেলে মেয়েকে আমি দাঁড় করিয়ে কতগুলো ব্যায়াম করিয়ে দিলাম বা কতগুলো হাঁটাচলা করিয়ে দিলাম বা তাকে খুব শারীরিক কসরত করে দিলাম, এটা তো নয়। এখন মুশকিল হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে যখন আমি থিয়েটার করছি, একটা নতুন ছেলে মেয়ে যখন আসছে, তখন তাকে এই যে গ্রামার যেটা বলছি সেটা হচ্ছে, এখন এই মুহূর্তে আপনাকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল রিয়ালিজম। আচ্ছা, সাইকোলজিক্যাল রিয়ালিজমটা কি থিয়েটারে? না, আপনাকে জানতে হবে যে আমি থিয়েটার যখন করব, থিয়েটার কোথা থেকে আসে? ধরুন থিয়েটার যেটা হয়, আপনি মঞ্চে যেটা দেখেন সেটা জীবন থেকেই আসে, আলাদা করে কিচ্ছু না। আমরা জীবনের যে রিফ্লেকশনগুলো সেগুলো মঞ্চে তুলি। তাহলে যেটা জানতে হবে, যে ওয়ার্কশপের মধ্যে জানতে হবে যে একটা মানুষের তার সাইকোলজিক্যাল গঠন কেমন, এবং সাইকোলজিক্যাল গঠন কেমন করতে গেলে তাহলে আপনাকে আপনি যেটা বললেন, একটা জায়গায় বললেন যে আপনি একজন পরিচালক হিসেবে আমি একটা চরিত্র যখন একটা ছেলেকে নিয়ে আসবো, তখন কি সে শুধু আমাকে দেখে সেই চরিত্রটা চিত্রায়ন করবে? তা তো করবে না। তাহলে কি করবে না, যে একটা নাটকে যে চরিত্রটা আছে তার যে পার্সপেক্টিভগুলো আছে, তার যে ক্লুগুলো আছে, সেইগুলো ধরে ধরে সে অভিনয় করবে। তাহলে আমাকে ওয়ার্কশপটা কোথায় করাতে হবে? একটা ওই ছেলেকে অভিনয় কোথায় করতে হবে? নাকি ওই চরিত্রের ভেতরে যে সাইকোলজিটা লুকিয়ে আছে সেইগুলোকে তাকে বের করাতে হবে। তাহলে সেইগুলো বের করাতে গেলে তাকে ভাবাতে হবে। তাকে ভাবাতে গেলে এবার কি করতে হবে? এবার যেটা আমাদের কি হয়, ওয়ার্কশপের নামে যেটা হয় সেটা হচ্ছে যে বিরাট একটা তার ফিজিক্যাল ফিটনেস তৈরি করা। শুধু ফিজিক্যাল ফিটনেস দিয়ে তো অভিনেতা হবে না। এটা ঠিক যে একজন অভিনেতা তার ফেসিয়াল এক্সপ্রেশনের থেকে অনেক বেশি তার শরীর কাজ করে। শরীর দিয়ে আমি বোঝাবো যে বয়স্ক মানুষ, শরীর দিয়ে বোঝাবো যে কম বয়সী মানুষ, শরীর দিয়ে বোঝাবো যে অনেকটা বয়স্ক মানুষ, শরীর দিয়ে বোঝাবো সে পঙ্গু মানুষ। এই শরীরটাকে তৈরি করার জন্য ওয়ার্কশপটা ভীষণ দরকার। এবার ওয়ার্কশপটা আপনি কী ধরনের করবেন? শুধুমাত্র তো শরীর তৈরি করলে হবে না, মন তৈরি করতে হবে। এবার মন তৈরি করতে গেলে আপনাকে কী করতে হবে? আপনার মনোসংযোগ একেবারে 100% আছে কিনা দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একজন থিয়েটারের অভিনেতা বা একজন থিয়েটার কর্মী, সেটা হচ্ছে আপনার অবজারভেশন।
আপনার পর্যবেক্ষণ, এইগুলোই কিন্তু ওয়ার্কশপে করানো হয়। ওয়ার্কশপে করেন এই জিনিসগুলোই ওয়ার্কশপে করানো হয়, যে কি কতটা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা আছে। আমি আমার চারপাশে যা দেখছি, দেখবেন আমি পাড়াতে থাকি, আমি জানি না আমার বাড়ির পাশের বাড়িটার রং কীরকম। তাহলে বাড়ির পাশের রং যদি না জানতে পারি, তাহলে আমি কখনোই বলতেই পারবো না যে ওই বাড়িটার কি রং আছে, বলতেই পারবো না। বা কেউ যদি আমি জিজ্ঞেস করে তোমার পাশের বাড়ি কী রং বলো, তো বলতে পারবো না। তাহলে এই অবজারভেশনটা আমাদের অনেকেরই নেই। তাহলে এই রকম অবজারভেশন এবং সাইকোলজিক্যাল রিয়ালিজমটা শেখাবার জন্যই কিন্তু আমাদের ওয়ার্কশপগুলো করানো হয়। তোমাকে প্রতি মুহূর্তে বোঝাতে হবে তুমি কনসেন্ট্রেট করো, প্রতি মুহূর্তে বোঝাবে তোমার চারপাশে কী আছে দেখো। আমাকে যদি একটা ভিখারি চরিত্রে অভিনয় করতে হয়, তাহলে আমি কী করে জানবো ভিখারি কীরকম হয়? তাহলে আমার আশেপাশে তো প্রচুর ভিখারি ঘোরে, তো সেইটার আমাকে অবজার্ভ করতে হবে। ওই ভিখারিগুলোকে, আমার ভিখারি আবার বিভিন্ন টাইপের, হ্যাঁ বিভিন্ন টাইপের ভিখারি। তো সেই অবজারভেশনগুলোকে একেবারে পুঙ্খানুপুঙ্খ করার জন্যই কিন্তু আমরা ওয়ার্কশপগুলো করাই বা ওয়ার্কশপটা করতে হয়। এই ওয়ার্কশপগুলো আপনি যেটা বলেন গ্রামার, এইগুলোই গ্রামার, কিন্তু আলাদা করে কিছু আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এখন দেখতে নাটকের দল আছে আপনার, প্রতিষ্ঠিত দল, বর্ধমান শহরেও অনেক দল আছে, কিন্তু সবাই মানে ছোট বড় যাই হোক না কেন, তারা কিন্তু নাটক মঞ্চস্থ করছে। এই যে মানে ডিজিটালের যুগে, কম্পিউটারের যুগে, এআই এর যুগে ছেলে মেয়ের মানে নাটকের যুবক যুবতী বলুন, ছেলে মেয়েরা যারা নাটককে আসছে, নাটক করার জন্য কি আসছে, সেরকম স্বতঃস্ফূর্ততা রয়েছে? না, এইখানে দুটো কথা বলার আছে। এক হচ্ছে যে দুই ধরনের ছেলে মেয়ে আসে। এক ধরনের ছেলে মেয়ে থিয়েটারে আসে, তারা থিয়েটার কিছুদিন শিখে সে চলে যাবে টিভি সিরিয়ালে, সে এইটা করতে আসে। সে কিছু ছেলে, আমি এই মুহূর্তে বাংলা, আমি তার নাম করছি না, একটা বাংলা টিভি চ্যানেলে সে একটি ভালো কেন ভালো বলাটা ঠিক নয়, সে প্রধান চরিত্রে অভিনয় করে, একজন অভিনেতা। আপনার টিভি? আমার টিভি না, আচ্ছা, আমি বলছি একটি ছেলে অভিনয় করে, আমি তার নাম বলছি না, নামটা বলাটা ঠিক হবে না। সে আমাকে একবার ফোন করেছিল, আমাকে বেশ কিছুদিন আগে, প্রায় বছর 2 আগে ফোন করেছিল যে স্যার আমি আপনার ওখানে থিয়েটার করতে যাব, তো আমি আপনার কাছে 3 মাস আমি থিয়েটারের শিক্ষা নেব, 3 মাস। কিন্তু আমি বললাম 3 মাসে তুমি কি শিখবে? বলে আমি 3 মাস আপনার কাছে একটু তৈরি হবো, দিয়ে আমি সিরিয়ালে চলে যাবো। তখন আমি তাকে বলেছিলাম তুমি ভাই এসো না আমার কাছে, কারণ আমার কাছে তুমি 3 মাস আমি তোমাকে শেখাবো, 3 মাসে এক তো তোমাকে আমি বিশেষ কিছু শেখাতেই পারবো না। দ্বিতীয়ত তুমি যদি আমাকে শিখে শুধুমাত্র থিয়েটারের অভিনয়টা শিখে তুমি ওই অভিনয়টাকে তুমি সিরিয়ালে লাগাতে যাবে, তোমার এক্সপিরিয়েন্সটাকে লাগাতে যাবে, সেই কাজটা আমি তোমায় করতে পারবো। আমাকে থিয়েটার করতে হলে তোমাকে থিয়েটারটা করতে হবে। হ্যাঁ, তুমি এমন হতেই পারে যে থিয়েটার তো তোমাকে টাকা পয়সা দেবে না, তুমি থিয়েটার করার পাশাপাশি সিরিয়াল করো, আমার কোনো আপত্তি নেই, অ্যাডজাস্টমেন্ট করে করো। কিন্তু তুমি যদি শুধুমাত্র এইখানে আসো যে ওই অভিনয়টা আমি শিখবো, কিছু আমার টেকনিকগুলো শিখবো, শিখে আমি চলে যাবো সিরিয়ালে, এটা হবে না। এটা এক ধরনের ছেলেমেয়েরা আসে। আরেক ধরনের ছেলেমেয়েরা শুধু থিয়েটার করবো বলেই আসে, এবং তারা খুব ডেডিকেটেড। আমি আপনাকে বলছি, আপনি খুব ভালো করে জানেন থিয়েটার করতে গেলে শুধুমাত্র অভিনয় করলেই হয় না, থিয়েটারের সেট তৈরি করতে হয়, থিয়েটারের ছেলেমেয়েদের মিউজিক। আমাদের দলে কি হয়, আমাদের দলে তো আলাদা করে কোনো টেকনিক্যাল সাইডের কোনো লোক নেই। আমাদের ছেলেমেয়েরা থিয়েটার করে, মিউজিক করে, আমাদের ছেলেমেয়েরাই ড্রেস ডিজাইন করে, আমাদের ছেলেমেয়েরা সেট তৈরি করে, আমাদের ছেলেমেয়েরাই সেট লাগায়। তাহলে একটা টোটাল এই যে থিয়েটার এত বড় একটা শিল্প, সেই শিল্পটার টোটালিটি দিয়ে কিন্তু একজন ছেলে মেয়েকে তৈরি করানো হয়, এবং সে নিজেও তৈরি হয়। এই ডেডিকেশনটা নিয়েই সে আসে, সে সবাই সেটা জেনেই আসে যে থিয়েটার থেকে আমি একটা টাকা পয়সাও পাবো না, পাশাপাশি আমাকে শ্রম দিতে হবে অনেক বেশি। এই ধরনের ছেলেমেয়েরাও আসে, শিখতে আসে। আমি বলছি বর্ধমান শহরে শুধু আমার দলে কেন, এমন অনেকগুলো দলে অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা তো থিয়েটার শিখতে আসছে। তারা কেউ কিন্তু শুধুমাত্র এইটা শিখে সিরিয়ালে চলে যাবে এরকমভাবে আসছে না, আসছে ছেলেমেয়েরা এরকম আসে যে শুধুমাত্র থিয়েটারে কিছুদিন শিখবো, শিখে আমি থিয়েটার সিরিয়ালে চলে যাব, এইটা করতেও আসে। আবার এই রকম ধরনের ছেলেমেয়েরাও আসে। তার মানে আমাকে এইটাকেই প্রায়োরিটি দিতে হবে যে এই ধরনের ছেলেমেয়েরাও আসছে, যারা থিয়েটার করতে আসছে। আমরা মানে নাটক নিয়ে খুব সিরিয়াস আলোচনা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমরা এই আপনাদের বলি আর কি, আমরা যিনি রয়েছেন আমার সামনে বসে কথা বলছেন নাটক নিয়ে, উদয় শঙ্কর মুখোপাধ্যায়, তিনি শুধু নাটক নিয়েই চর্চা করেন না, সঙ্গীত নিয়েও চর্চা করেন। আমরা এরই মাঝে ওনার কাছ থেকে একটা গান শুনে নেব। সামনেই আর কিছুদিন পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই জন্মদিনে রবীন্দ্রনাথের জন্ম উৎসব হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে গঞ্জে এবং নগরে হবে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য রবীন্দ্রসঙ্গীত দিই একটা। আমি মানে আমরা এটা যাচ্ছি না, আমরা নাটকও থাকবে, গানও থাকবে। উনি যে গান চর্চা করেন সেটা তো আমরা বহু মঞ্চে দেখেছি আর কি, খুব ভালো উনি গান গান।
আপনাদের শোনাবেন একটা। তাহলে গানের মানে আমি গায়ক নই, গায়কের মানে গায়ক বলে তো বলছি, আলাদা করে গায়ক বলার কোনো ইয়ে নেই। আমি থিয়েটারের প্রয়োজনেই গান গাই, হয়তো গানটা আমার খুব ভালো লাগার জায়গা, সেটা থিয়েটারের জন্যই ভালোবেসেই গান গাই। সত্যি সামনেই রবীন্দ্রনাথের জন্মতিথি আসছে। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের সবার মধ্যেই, আমাদের বাঙালির মননে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে অস্বীকার করে কিচ্ছু হয় না। তো রবীন্দ্রনাথ বারবার যেটা বলেছেন যে এই যে ভাঙা গড়ার কথা হচ্ছে, রবীন্দ্রনাথ বারবার ভাঙতে চেয়েছেন, ভাঙা থেকে গড়তে চেয়েছেন, আবার ভাঙতে চেয়েছেন। তো রবীন্দ্রনাথ সবসময় নতুন কিছু করার চেষ্টা করতে চাইতেন, অন্যরকমভাবে ভাবতে, সমাজটাকে অন্যরকমভাবে ভাবাতে চেষ্টা করতেন। না, আপনি তো মানে রবীন্দ্রনাথের একটা, হ্যাঁ আমরা করেছি রক্তকর্মী। সেখানে এটা আমি সবার সামনেই বলছি, রক্তকর্মী আমাদের খুব একটা মানে উচ্চ মানের প্রযোজনা, ভীষণ ভালো প্রযোজনা। আমি দেখেছি, যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি আশা করবো আমাদের পরবর্তী সময় হলে দেখবেন। তো রবীন্দ্রনাথের একটি গান, এতে আমাদের ভীষণ আশা জাগায় আর কি, ভাবায়, নতুন করে ভাবায় সব কিছু উলট পালট করার পিছনে। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। এবার সবাই মিলে বৈঠা দে রে, সবাই মিলে বৈঠা দে রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, তোরা করলি বে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া কড়ি। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ভীষণ প্রাসঙ্গিক, একদম। মানে এখানে আমার কখনো কখনো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর, যারা আমরা একটুখানি মানে কি বলবো, যে ইন্টেলেকচুয়াল শব্দটা এখানে ব্যবহার করলাম, এই শ্রেণীর লোকেরা রবীন্দ্র চর্চার সঙ্গে যুক্ত, তাহলে কি আগামী দিনে রবীন্দ্র চর্চাটা আর এর থেকে বেরিয়ে আসবে না, সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না? না, ব্যাপার হচ্ছে যে এই গান ধরুন, এই গানকে জিজ্ঞেস করলে কে কার গান, একটা করে মানে যারা, আমি বলে দিচ্ছি, পরে যারা ধরুন চাষি, যারা সবজি ব্যবসা করে ইত্যাদি মানে সব, তারা কিন্তু বলতে পারবে না এটা কার গান। গানটা শুনলে কিন্তু বলতে পারবে না রবীন্দ্রনাথ ঠাকুরের গান। না, তাদের চর্চা নেই, তাদের শুনে। অথচ রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা শ্রেণীর মধ্যে আবদ্ধ থাকবে না। এটার জন্য তো খানিকটা, এটার জন্য তো আপনি যে শব্দটা বললেন ইন্টেলেকচুয়াল শ্রেণী, এই খানিকটা তো আমরাই দায়ী। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথকে তো আমরা ওই পুজোই করেছি সবসময় একটা ছবির মধ্যে রেখে ধূপ ধুনো দিয়ে পুজো করেছি, আর সেখানে আমরা সবাই মিলে একটা গানকে পরিষ্কার করে গান রেডি করেছি, সবাই মিলে গানটা গেয়েছি, জন্মদিন পালন করেছি। রবীন্দ্রনাথকে যে প্রত্যেকটা বাঙালির জীবন চর্যার মধ্যে আনতে হবে, সেটা তো আমরা কখনো ভাবিনি। এটা 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 কিন্তু আমাদের জন্যই হয়েছে। আমি ইদানিংকালে যেটা দেখেছি, আপনি দেখবেন, আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনিও আছেন, আপনি দেখবেন কাজীবুর রহমান বলে একজন চাষি আছে, সে চাষ করে কবিতা লেখে, কবিতা বলে।
তার জীবন চর্চায় রবীন্দ্রনাথ, তার জীবন চর্চায় সুনীল গাঙ্গুলি, তার জীবন চর্চায় শঙ্খ ঘোষ, তার জীবন চর্চায় জয় গোস্বামী, এবং রবীন্দ্রনাথ বারবার তার জীবন চর্চায় উঠে আসে, এবং সে যখন কথা বলে তার চর্চায় কিন্তু রবীন্দ্রনাথ বারবার ফিরে আসেন। সে হয়তো শিক্ষিত, হয়তো খুব বড় শিক্ষিত না, কিন্তু শিক্ষিত, কিন্তু সে এই যে এইখানটাই কিন্তু আপনার প্লাস পয়েন্ট। এই যে কথাটা বললেন, আপনার উত্তরটা কিন্তু এখান থেকে আসা উচিত, যে ছেলেটি বা মানুষটি সারাদিন চাষবাস করছে, দিয়ে চাষবাস করতে করতে লাঙল বা ওই যে খুরপি দিয়ে মাটিটা খুঁড়তেই কিন্তু রবীন্দ্রনাথকে আওড়াচ্ছে, সুনীল গাঙ্গুলিকে আওড়াচ্ছে। এইটাই কিন্তু সবচেয়ে বেশি আসার কথা, যে রবীন্দ্রনাথ আমাদের এটা তো এক্সেপশনাল, অবশ্যই। আবার আমি যেটা জেনারেলাইজ করতে চাই, না জেনারেলাইজ কি করে করবো সেটা তো আমি এখানে প্রসঙ্গটা কেন টানলাম, আপনি যেহেতু নাটক নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু রক্তকরবী নাটকটা, রক্তকরবীকে নিয়ে কিছুটা ভেঙে নাটককে তৈরি করা, আপনি যেটা রবীন্দ্রনাথকে নিয়ে আপনি চর্চা করছেন, এবং রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করে একটা নাটক করছেন, যে ইদানিং বিভিন্ন মঞ্চে আপনি মঞ্চস্থ করছেন ছেলে মেয়েদের নিয়ে খুব। না যেটা বলছি, আমরা চলে যাবো আপনার এবার আরেকটা গান আবার শুনবো আর কি, সেটা একদম সম্পূর্ণ আধুনিক গান। আধুনিক গান আমরা তো মানে কথা বলতে বলতে এত সিরিয়াস হয়ে যাচ্ছি, যার ফলে অনেক সময় যারা দেখছেন আর কি, তারা বলছে যে একটু নিশ্চয়ই শুনেছি, প্রথম গানটা আপনারা শুনলেন, নিশ্চয়ই ভালো লেগেছে। একটা আধুনিক গান আপনার কণ্ঠ, আমার খুব প্রিয় শিল্পী মান্নাদে আমার ভীষণ প্রিয় শিল্পী। আমি জানি না কতটা ভালো গাইতে পারবো, তবু মান্নাদের অনেকগুলো গান আমার ভালো লাগে, আমার অনেকগুলো গান খুব প্রিয়। সেটি হচ্ছে যে একটি গান তার মধ্যে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও সামলে রাখো জোছনাকে, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই উর্নিটাকে একটু রোকো, ছেড়ো না গো দোহাই একেবারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও সামলে রাখো জোছনাকে। কোনো মিউজিক হ্যান্ডস নাই এখানে, সাউন্ডও নেই, মানে খালি গলায়। আমরা তো ভালো লেগেছে, আমরা হচ্ছে খালি গলায়। যারা শুনলেন তারা পরে বলবেন আর কি, লাইক দেবেন, শেয়ার করবেন। আপনাদের আবার বলে রাখি, আপনাদের অনুষ্ঠান যারা দেখছেন আর কি, আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, এই অনুষ্ঠান আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমরা অনুপ্রাণিত হব। আমরা তো বর্ধমান শহরে যারা সংস্কৃতির সঙ্গে চর্চার সঙ্গে যুক্ত, সংস্কৃতিটিকে ভাবেন বর্ধমান আরও কোনো বর্ধমান হোক সংস্কৃতি কেন্দ্র করে, সেটা নিয়ে আমরা বসি আর কি। আপনাদের যদি ভালো না লাগে আমরা হয়তো এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, এবার আমরা বর্ধমান নিয়ে একটু আলোচনা করি। বর্ধমানে নাটকের দল প্রায় এখন অনেকটাই এগিয়ে গেছে। আমরা কি মাঝখানে নাটকের চর্চাটা কি কমেছিল? এই ধরুন 11 সাল কি 10 সাল, 1910, 1911, না 2010, 2011, ওই সময়টা কি নাটকটা অনেক পিছিয়ে গিয়েছিল? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে না, সেটা একই জায়গায় আছে, আবার নাটকটা বেড়েছে না কমেছে? ব্যাপার হচ্ছে যে এই যে আপনি একটু আগে বললেন যে নতুন ছেলেমেয়েরা কি আসছে না ঠিকমতো থিয়েটারে আসছে না, অন্য কিছু করতে আসছে। এখন সব শিল্পেই দেখবেন একটা উঠা পড়া থাকে, সেটা সমস্ত শিল্পেই, সেটা শিল্প মাধ্যমেই থাকে।
থিয়েটারও থাকে, থিয়েটারও ছিল, থিয়েটারও আছে। আপনি যে সময়টার কথা বলছেন, হ্যাঁ আমারও মনে হয় ওই সময়টাতে একটু ভাটার টান ছিল, ওই সময়টাতে ছিল। তার কারণ হচ্ছে যে সব সময় আপনাকে তো শুধু থিয়েটার শুধু সংস্কৃতির মধ্যে আবদ্ধ রাখলে হবে না তো, থিয়েটারের সাথে সামাজিক অবস্থান, থিয়েটারের সাথে রাজনৈতিক অবস্থান, থিয়েটারের সাথে সোশিও ইকোনমিক্যাল অবস্থান, সবটাই জড়িত। সব কিছু নিয়েই কিন্তু একটা শিল্প তৈরি হয়। শুধুমাত্র আমি এলাম, থিয়েটার করলাম, অভিনয় করলাম, বাড়ি চলে গেলাম, এরকমভাবে কিছু হয় না। এবং সেই ওঠাপড়াটা ওই সময়টা ছিল। তারপর থেকেও কিন্তু, তারপরেও খানিকটা সময় ছিল, আপনি একবারে ছিল না তা না, 2010-11 তারপরেও ছিল। তারপরে এখন যেটা হয়েছে, আপনি আমাদের কাছে যেটা হয়েছে, বা অন্য জিনিসটা যদি ভাবেন, দেখুন বিনোদনের মাধ্যম বলতে আমাদের কাছে, বাঙালিদের কাছে ছিল কিন্তু দেখবেন সিনেমা একটা বড় বিনোদনের মাধ্যম। আপনি দেখুন যে সমস্ত শহরে যে সমস্ত সিনেমা হল, অ্যাকাউন্টিং সব মাল্টিপ্লেক্স, আইনক্স, মেট্রো এগুলো হয়েছে। তাহলে তার পাশাপাশি আমরা যখন এই বিনোদনের যে জিনিসগুলো, উপাচারগুলো যখন চলে যেতে থাকলো, তখন তো আমাকে অন্য একটা বিকল্প ধরে থাকতেই হবে। এবার থিয়েটার তো এমন না যে নতুন করে এসছে, আবহমান কাল ধরে থিয়েটার চলছে। তো ভাটার টান কিছুদিন ছিল, আবার একটা বড় জোয়ার এসছিল, মাঝখানে আবার একটু ভাটার টান ছিল, আবার কিন্তু এই সময়টা জোয়ারের সময় চর্চা বেশি, নাটকের চর্চাটা বাড়ছে, বাড়ছে, কিন্তু নাটকের মান না। আপনি যদি বর্ধমান শহরের কথা বলেন, আমি বলছি যে নাটকের বহু সংস্থা হতে পারে, বহু দল হতে পারে, চর্চা করছেন, কিন্তু না বর্ধমান শহরে যদি কথা বলেন, বর্ধমান শহরে যদি কথা বলেন, তাহলে আমি বলবো আমরা যখন থিয়েটার শুরু করেছি তারপর থেকে ক্রমান্বয়ে কিন্তু নাটকের মান বেড়েছে, অবশ্যই বেড়েছে। আচ্ছা, নাটকের স্ক্রিপ্ট, মানে এটা কি নাট্য দলের ক্ষেত্রে খুব অভাব হয়? হারিয়েশন করা, মানে না, আপনি যেটা বলছেন সেটা, কারণ নাটকের ধরুন আমার টিমে অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু আমি সেরকম ধরনের নাটক ঠিক চরিত্র জায়গায় নাটকের ছেলেগুলোকে দিতে পারছি না, স্ক্রিপ্ট নেই। হ্যাঁ, ব্যাপারে এখানে দুটো জিনিস হয়। যদি দলে নাট্যকার থাকে, দলে যিনি প্রধান তিনি বা কেউ যদি নাটক লিখতে পারেন, তাহলে তো সমস্যা মিটে গেল। এবার উল্টো দিকে একটা ভয়ঙ্কর দিকও আছে। ধরুন আমার দলে আমি নাট্যকার, এবার আমার দলে আমি দেখলাম 10 জন ছেলে মেয়ে আছে, আমি কি করব? ওই 10 জন কি ভালো পারে সেই অনুযায়ী নাটক লিখতে শুরু করবো। ভালো করে ভাবুন ব্যাপারটা। না, সেটা আপনি লিখছেন, আমি বলছি আমি লিখি তো, কিন্তু নাটক লিখতে পারেন। আমি যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী নাটক লিখি, তাহলে কিন্তু আমার নাটকের দলের চর্চার কিন্তু মান ক্রমশ নিম্ন দিকে হবে। হ্যাঁ, এবার আমি যদি অন্য নাট্যকারের নাটক করি, আমি যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী না নাটক করি, তাহলে কিন্তু আমার নাট্যচর্চা বাড়বে। আমি যদি এক্সপেরিমেন্ট করি যে ঠিক আছে যেটা শক্ত সেটা বেশি করে করি, আমি এমন নাট্যকারের নাটক নিয়ে এলাম, সেই নাটক খুব মনে হচ্ছে আমার নিজের কাছে মনে হচ্ছে এটা করা খুব দূরও ব্যাপার, মানে করতে গেলে আমাকে প্রচণ্ড পড়াশোনা করতে হবে, প্রচণ্ড এক্সপেরিমেন্টে যেতে হবে, আমাকে নিজেকেও শিক্ষিত হতে হবে। সেইটা করলে কিন্তু আমার নাটকের মান বাড়বে। আর যেটা বলছেন স্ক্রিপ্ট পাওয়া যায় না নাকি, আপনি যেটা বলছেন পাওয়া যায় না, খুঁজলেই পাওয়া যায়। আমার যদি একটু আপনি কত মানে বর্ধমান জেলা ছাড়াও বা পশ্চিমবঙ্গ ছাড়াও আর কি বিভিন্ন জায়গাতে নাটক করেছেন, সেরকম কোনো মানে ঘটনা আছে যেটাকে নাটক করতে গিয়ে আপনাকে খুব আনন্দ দিয়েছে, আবার নাটক করতে গিয়ে আপনি কিছুটা বহু আমি দুঃখ পেয়েছেন এরকম? হ্যাঁ, এরকমও আছে। আমি দুঃখ পেয়েছি, মানে একটা ভয়ঙ্কর ঘটনা। আমি বর্ধমান শহর, আমি বলি আমাদের একটি নাটক ছিল, আপনি দেখেছেন নিশ্চয়ই, পরাশরের পাসওয়ার্ড বলে, খুব বিখ্যাত নাটক। ওই নাটকটি আসানসোলে একটি আমন্ত্রণমূলক শোতে করতে গেছি। আমাদের 6টায় শো, তো 6টায় শো। আমার দলের যিনি ওই নাটকে একটি ছেলে অভিনয় করতো, আপনি জানেন তাকে, শরৎ বটব্যাল, খুব ভালো অভিনেতা এবং খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে। মানে দুঃখের কথা সেটা হলো যে 6টায় শো, থার্ড বেল পড়ে গেছে। এরপর আমরা কি হয়, থার্ড বেল পড়ে যাওয়ার পর একটা দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। তো শরৎ একটা টুলের উপর উঠে, ওর কম্পোজিশন আছে, ওর ছুটে উঠতে গিয়ে পড়ে গেল টুল থেকে। আচ্ছা, পড়ে গিয়ে হাতটা এরকমভাবে পড়লো, হাতের কবজিটা সঙ্গে সঙ্গে ভাঙলো, একদম দেন দেয়ার ভেঙে গেল। ভাঙাতে হলো কি, যেই ভাঙলো হাত একদম ফুলে গেল প্রচুর। এমন ঘটনা ঘটলো যে আমরা শোটা করতেই পারলাম না। মানে ও এত যন্ত্রণায় কাতর হয়ে গেল যে শো না করে দর্শকদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বাড়ি চলে আসতে হলো। এবং সেটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখ, কারণ অভিনয় করতে গিয়ে একেবারে ভরা মঞ্চ, সেখানে শো করতে পারলাম, এটা ভীষণ দুঃখের বিষয়। আরেকটি হচ্ছে যে যেটা আনন্দের বিষয়,
সেটা হচ্ছে আমি একবার অনেক দিন আগে, তো সেটা 1996 সাল বোধ হয়, আমি LICর ইউথ ফেস্টিভ্যাল ছিল জামশেদপুরে, টাটানগরে। ওইখানে LICর হয়ে আমি একটি নাটক করেছিলাম, রাতুল চক্রবর্তীর লেখা পোস্টমর্টেম বলে। তো ওই নাটকে আমি একটি চরিত্রে অভিনয় করতাম, খুব খুব ভালো চরিত্র এবং খুব ভালো অভিনয় হতো আমার অভিনয় মানুষের খুব ভালো লাগতো। তো জামশেদপুরের সেন্ট জেমস বলে একটি অডিটোরিয়ামে হয়েছে। নাটকটা যখন শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে বাসে উঠে আমরা যেখানে ছিলাম সেখানে আসবো, তো সেখানে আর দর্শকরা আমাকে আর বাসে উঠতে দিচ্ছে না, মানে বলছে ওকে নামাও একবার দেখি ছেলেটাকে, মানে এত তাদের অভিনয় ভালো লেগেছে। তো এইটা আমাকে, এতদিন অভিনয় করছি, মানে তারা আমাকে বাস থেকে নামিয়ে দিচ্ছে এমন অবস্থা দর্শকরা, যে একবার ওর সাথে কথা বলছে। এইটা আমার জীবনের একটা বিখ্যাত ঘটনা। সেটা আমার ধরুন আমার রাজ্য থেকে বাইরে অন্য একটা রাজ্যে, তখন সেটা বিহার ছিল, এখন ঝাড়খণ্ড হয়ে গেছে। তো এটা আমার জীবনের একটা বিরাট অ্যাচিভমেন্ট। কোথায় কোথায় আপনি নাটক করেছেন? আমি ধরুন যে এই রাজ্যের তো সব জেলাতেই করেছি। এরপরে লখনৌতে করেছি, এলাহাবাদে করেছি, আসামের বঙ্গাইগাঁওতে করেছি, আসামের শিলচরে করেছি, গোরখপুরে করেছি, তারপরে ধরুন এই রাজ্যেই একটু অন্য জায়গায় কোচবিহারে করেছি, বিভিন্ন জায়গায়, মানে বহু জায়গায় করেছি। না ধরুন এটা তো আপনার ভালোবেসে একটা দল করে, হ্যাঁ, সেখানে ভালো লাগার থেকে আপনার চরিত্র মানে নাটকের দলে আসা। একদম। এখানে যে ছেলে মেয়েগুলো আসে, এই যে বাইরে বাইরে যাচ্ছেন, যে ওদের কোনো রকম ভাবে পারিবারিক কোনো অসুবিধে না? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নন্দদা। সেটা হচ্ছে আপনি দেখবেন, আপনি যেটা বললেন যে এখন বিশেষ করে মহিলাদেরকে, হ্যাঁ আপনি যেটা বললেন, হ্যাঁ ঠিক আমার দলে তো দেখবেন কম বয়সী মেয়েরা প্রচুর আছে, ছেলে মেয়েরাও আছে, ছেলে মেয়ে সবাই আছে। আমি ইদানিংকালে দেখেছি যে বাবা মায়েদের মধ্যে থিয়েটার করতে দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। এটা একটা বিরাট ভালো। এবং বাবা মারা আমার দলে যে সমস্ত ছেলে মেয়েরা অভিনয় করে, তাদের বাবা মারাও কিন্তু আমাদের দলের সাথে অ্যাটাচড, এবং তারা চায় যে তারা অন্যান্য কাজের বাইরে থিয়েটারটা করুক, এবং একটা অন্যরকম আবহাওয়া পাবে, অন্যরকম সংস্কৃতির জগৎ পাচ্ছে। এবং আমরা ধরুন এই রিসেন্ট গেলাম আসাম, আমাদের সাথে 5 জন মেয়ে গেছিলো, সবাই ইয়াং মেয়ে, তাদের বাড়ি থেকে ছেড়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এবং আমি যখন ফোন করলাম যে আপনার কোনো অসুবিধা নেই, বলে আপনি তো আছেন মাথার উপর, আমরা যদি বাবা মা হতে, আপনি তো তাদের অভিভাবক, আপনি তো আছেন, অসুবিধা কিছু নেই। ট্রেনে করে আমরা সেই বিশ্বাসটা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে তারা আরেকটা জিনিস যেটা বললেন যে মানটাকে যদি আপনি ঠিক রাখেন, থিয়েটারের মান যদি ঠিক রাখেন, তাহলে কিন্তু অভিনয়ের মান যদি ঠিক রাখেন, তাহলে তার বাবা মাও জানতে পারছে হ্যাঁ ওখানে গিয়ে কিছু ভালো কিছু হচ্ছে, তিনি তো মঞ্চে দেখছেন তার ছেলে মেয়েকে। আচ্ছা, আমার মানে বহুদিনের মানে একটা প্রশ্ন, আগে মানে অতীতে আমি কোনোদিনই মানে এরকম ভাবে এই শব্দটা ব্যবহার করতে দেখিনি আর কি, অনুনাটক। অনুনাটকের চলটা খুব বেশি দিন হয়নি আর কি, না যে এসেছে ওখানে, যেহেতু নাটক অবশ্যই সেখানে একটা ঘটনা থাকবে, কিন্তু তোমাদের এই নাটকের ক্ষেত্রে অনুনাটকটা কি ওই নাটকের সঙ্গে সামঞ্জস্য থাকে? ব্যাপার হচ্ছে যে দেখুন, অনুনাটকও কিন্তু অনুনাটকও নাটক না, নাটক তো বটেই, কিন্তু তবু কি অনুনাটকটা এই নাটকের ক্ষেত্রে, যে নাটক আমরা যেটা আসল নাটক যেটা বলি, সেক্ষেত্রে কি কোনো একটা ভারসাম্য থাকে? হ্যাঁ, ভারসাম্য থাকে। এবং আমি বলবো যে অনুনাটক করতে গেলে কিন্তু অনেক বেশি আপনাকে রিসার্চ ওয়ার্ক করতে হবে। তার কারণ হচ্ছে যে খুব ছোট্ট পরিসর, হ্যাঁ, তার মধ্যে বোঝাতে হবে। ছোট্ট পরিসর, ধরুন 10 মিনিটের কি 12 মিনিট কি 15 মিনিটের নাটক। এবার 15 মিনিটেই কিন্তু আপনাকে সমস্তটা বোঝাতে হবে, তার মধ্যে গল্প, তার মধ্যে আপনার ভেতরে যে ইনার কনফ্লিক্ট আছে সেটা, চরিত্রগুলোর যে সাইকোলজি আছে সেটা, এবং সার্বিক একটা সামগ্রিক প্রযোজনা, এটা কিন্তু আপনাকে বোঝাতে হবে। তাহলে একটা ডিরেক্টরের দুরূহ কাজ, যেটা আমি 2 ঘন্টায় করতে পারছি, যে পরিসরটা পাচ্ছি, যে সময়টা পাচ্ছি, সেই সময়টা তো অনুনাটকে পাচ্ছি না। তাহলে আমাকে সার্বিক বিষয়টা নিয়ে ভাবতে হবে। তাহলে অনুনাটক করাটাকে, অনুনাটক মঞ্চ বলে একটা সংগঠন আছে তারা পশ্চিমবঙ্গে, এবং তারা অনুনাটক নিয়েই কাজ করে, এবং তারা ইন্সপায়ার করে অনুনাটক করুন। এবার কি হয়েছে, আমরা অনুনাটকে গেলাম কেন, থিয়েটারের মানুষরা অনুনাটকে আসছে কেন? এক হচ্ছে ওই ছোট্ট পরিসরে আমাকে অনেকগুলো জিনিস ভাবতে হচ্ছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি দেখবেন যে আগে টেস্ট ম্যাচ ছিল, ওয়ানডে এলো, এখন T20। এইটা আমি বিশ্বাস করি না যে মানুষের হাতে সময় নেই বলে অনুনাটকে চলে এলো। এটা একটা এক্সপেরিমেন্টের জায়গা, সেই পরীক্ষা নিরীক্ষার জায়গা থেকে কিন্তু অনুনাটকটাকে করা। আমি বলবো অনুনাটক যারা করছেন তারা ভীষণ ভালো কাজ করছেন, এবং বিখ্যাত নাট্যকাররা অনুনাটক লিখেছেন। মোহিত চট্টোপাধ্যায়ের মতো অনুনাটক লিখেছেন, প্রচুর অনুনাটক আছে তার। আচ্ছা, যাক, আমাদের মানে চ্যানেলের এখন যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদের বলছেন যে প্রায় সময় ছোট হয়ে, মানে আমাদের ছোট করতে হবে। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে যাব। বর্ধমান শহরে একটি প্রশ্ন ছোট করে উত্তর দেবেন, যে বর্ধমান শহরে
নাটক করার জন্য মঞ্চ রবীন্দ্র ভবন একবারে একটা সাইড, যেখানে দর্শকদের যাতায়াত, তাদের ওই নাটক শেষে বাড়ি ফেরা, এই একটা যেটা অসুবিধে আছে। অপরদিকে টাউন হল নতুন করে তৈরি হয়েছে, কিন্তু নাটকের দর্শক যদি 400 হয় 500 হয় তাদের উপস্থিতি পরিসর নেই। আবার অন্যদিকে যেটা বড় হল, যেটা এখন নতুন করে তৈরি হচ্ছে সংস্কৃতি, সেখানে ধরুন ভাড়া, তার যে কস্ট, নাটক করতে গেলে নাটকের টিম তারা তো খুব পয়সা পায় না, লোকের কাছে মানে এক ধরনের টিকিট কিছু বিক্রি করা কিংবা তাদের কাছ থেকে বিজ্ঞাপন নিয়ে। আর কি চাইছেন বর্ধমান শহরে যারা দায়িত্বে রয়েছেন এখানে পৌরসভায়, বা যারা বর্ধমান শহরটাকে পরিচালনা করেন, আপনি কি বর্ধমান শহরে রবীন্দ্র ভবন প্রয়োজন আছে রবীন্দ্র ভবন নাটকের ক্ষেত্রে? রবীন্দ্র ভবনকে এমন একটা মঞ্চ যেটাই হচ্ছে একদম আইডিয়াল থিয়েটারের মঞ্চ, যেখানে অভিনয় করে প্রাণের আরাম পাওয়া যায়। এটা আমি সবার একদম ওপেন এই ক্যামেরার সামনে বলছি। এবং ছোটবেলা থেকে আমরা ওখানে অভিনয় করে এসেছি। হ্যাঁ, হতে পারে বর্ধমান শহরের একেবারে এক কোণে যাতায়াতের একটা অসুবিধা আছে, কিন্তু যাতায়াতে এই মুহূর্তে কোনো সমস্যা নয় আমি মনে করি। যদি কোনো দর্শকের ভালো নাটক দেখতে ইচ্ছা করে রবীন্দ্র ভবনে তিনি যেতেই পারেন। যাতায়াতটা কোনো সমস্যা নয়। রবীন্দ্র ভবনের এই মুহূর্তে পরিসর ভালো, পরিবেশও ভালো, ভীষণ ভালো। রবীন্দ্র ভবনে অভিনয় করে আমরা ভীষণ আনন্দ পাই, মজা পাই, প্রাণের আরাম পাই। এবার টাউন হল এবং সংস্কৃতি লোকমঞ্চ, টাউন হলে যা পরিস্থিতি এই মুহূর্তে টাউন হলে খুব ভালো নাটক করার পরিসর নেই, আমি সুন্দরভাবে বলছি। সংস্কৃতি লোকমঞ্চে এই মুহূর্তে রেনোভেশন হচ্ছে, বাগাচ্ছে, এবং সংস্কৃতি লোকমঞ্চে রেনোভেশনের পরেই দেখা যাবে যে হলটা পাওয়া যাচ্ছে, হয়তো গেল প্রচুর ভাড়া হয়ে গেল, সেখানে আমাদের মতো থিয়েটারের দলের পক্ষে ওখানে অভিনয় করা অসম্ভব। আমরা বর্ধমান শহরের প্রশাসনের কাছে বা এই সময়ে যারা সরকার চালাচ্ছেন বা আমাদের বর্ধমান শহরের আগামী দিনে যারা চালাবেন, তাদের কাছে একটাই অনুরোধ, আমাদের বর্ধমান শহরে একটি ভালো মঞ্চ দরকার, যেখানে থিয়েটারটা খুব সুন্দর করে করা যায়, এবং সেইখানে গেলে আমাদের একেবারে সেই জলের মতো পয়সা ব্যয় করতে হবে না। আমাদের এই আবেদনটুকু নিশ্চয়ই অনেকের কাছে পৌঁছাবে, অনেকের কানেও যাবে। আমরা আশা করব আগামী দিনে বর্ধমান শহরে শুধু নাটকের ক্ষেত্রে নয়, বহু সংস্কৃতি, বহু মানে নৃত্যের দল, সঙ্গীতের দল, যারা গান করেন, নাটক করেন, মানে সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকেন, তারা একটা মঞ্চ অপেক্ষায় থাকেন আর কি। আগামী দিনে যদি আর একটা মঞ্চ হয়, মানে ভরাট মঞ্চ, যেখানে অন্তত 600-700 বসার জায়গা থাকবে। আমরা একদম শেষের দিকে আপনার কাছ থেকে একটা যদি মানে জনগণের জন্য গান একটা গান গেয়ে আমরা এই অনুষ্ঠানটা শেষ করব। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি। তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি। তোমায় আমি পাইতে পারি বাজি। একদিন আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়ের নাকি চোখ দুটো ছল ছল, জল নাকি ছল চঞ্চল, মেয়ে তুই বল, জল নাকি ছল চঞ্চল, মেয়ে তুই বল। ও তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি। তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। নমস্কার, আমরা অনুষ্ঠান শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন নাটকের পরিচালক, অভিনেতা, নাট্যকার উদয় শঙ্কর মুখোপাধ্যায়। তোমাকে নমস্কার। নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার।